কাটবেন যেভাবে একটু বলে নেই, আমরা পুরুষরা থাকবো না, আমরা উচ্ছিষ্ট। তিন বলবো, ঠিক আছে? বলার সঙ্গে সঙ্গে সবাই করতালি দেব এবং কেকটি কাটা হবে, তারপরে আমরা বলবো হ্যাপি থ্যাঙ্কসগিভিং, ঠিক আছে? আবার বলি, 1 2 3 বলছি, করতালি, কেক কাটা হবে, সঙ্গে সঙ্গে চিৎকার করে হ্যাপি থ্যাঙ্কসগিভিং, দ্যাটস ইট, ঠিক আছে? এই সীমাদি রেডি? বৌদি আসেন, এটা দাঁড়াতে পারবে না, দাঁড়াতে সামনে আসো, আসেন আসেন। এই সবাই আসো, ঠিক আছে, দীপ্ত তুমি মিউজিকটা দিতে পারো, দিয়ে দিয়ে দাও। হ্যাঁ, 2 3 হ্যাপি থ্যাঙ্কসগিভিং, হ্যাপি থ্যাঙ্কসগিভিং। একটু করতালি হবে। চমৎকার চমৎকার সমন্বয়ে কেকটি কাটা হয়েছে। আজকে 25শে নভেম্বর 2023 আমাদের থ্যাঙ্কসগিভিং এর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কেকটি কাটা হলো। আমাদের পরিবারের সবাই মিলে কেকটি কেটেছে এবং একই সঙ্গে আমাদের জীবনের গান, দেশের গান, জাতীয় করছে, সেই গানটি অরিজিনাল সুরে আমরা শুনছি। আরেকটি করতালি হবে। ঠিক আছে, চমৎকার। এদিকে আমাদের তুষারদা স্বাভাবিকভাবেই উনি সুন্দর করে আমাদের পুরো অনুষ্ঠানটি চিত্রায়ন করছেন এবং কয়েকদিনের মধ্যেই আপনারা, আমি ধারণা করি আগামীকালকে আপনারা ইউটিউবে এই পুরো অনুষ্ঠানটি দেখতে পারবেন। এই গানটি চলার মধ্যে আমি যে কথাটি বলতে চাই, আপনারা শুনেছেন পিপ্পা নামে একটি ছবি হয়েছে ভারতে। পিপ্পার বিষয়টি চমৎকার, আপনারা যদি পিপ্পা ছবিটি দেখেন ভালো লাগবে। এই গানটিকে এআর রহমান সাহেব একেবারে টোটালি চেঞ্জ করে ফেলছেন। আমরা তার প্রতিবাদ জানাই। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এআর রহমান সাহেবকে আমরা বলছি, গানটি আপনি ছবি থেকে বাদ দিন। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবির সুরে, অরিজিনাল সুরে গানটিকে আপনি এই ছবিতে ব্যবহার করুন। আপনার সঙ্গীতায়োজন আমাদের এই দাবি। এই সুর, যে সুর আমরা শুনছি, কাজী নজরুল ইসলাম উনি লিখেছিলেন 1921 সালে এবং আমাদের বাঙালির অন্তরের কথা উনি বলেছেন, আমাদের সংগ্রামের কথা বলেছেন, আমাদের অধিকারের কথা বলেছেন। আমরা এই সুরের বিন্দুমাত্র কোন রকম পরিবর্তন আমরা চাই না। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ওই পিপ্পা ছবির প্রযোজক, পরিচালক এবং সঙ্গীত পরিচালক এআর রহমান সাহেবকে বলছি, গানটি বাদ দিন এবং পুরনো সুরে, আমাদের অন্তরের সুরে গানটিকে সংযোজন করুন। ধন্যবাদ সবাইকে। সবাইকে আবারও বলছি, সবাই বলো না তুমি অচিত আগেরই মতো এখনো আমি, কি ছিলে আমার বলো না তুমি অচিত আগেরই মতো এখনো আমি, কি ছিলে আমার। সবাই মিলে গাইবো।
ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি কি ছিলে আমার সবাই জানে এই গানেরই মতো এখনো হাসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো তুমি কি তেমনি করে এখনো হাসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো কি ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি আমি সুভাষ তালুকদার। আসলে খুব ভালো লাগছে আজকের এই গেট টুগেদার দিচ্ছি যুক্তরাষ্ট্র। আমি কিন্তু আলো না বিলায় ভেবে নিব আজ তুমি চাঁদ দেখনি আকাশের নীল যদি আধারে মিলায় বুঝে নিব তারে তুমি মনে রাখনি মাঝ রাতে চাঁদ যদি আলো না মিলায় ভেবে নিব আজ তুমি চাঁদ দেখনি আকাশের নীল যদি আধারে মিলায় বুঝে নিব তারে তুমি মনে রাখনি আকাশের বুক ছিঁড়ে যদি ঝরে জল বুঝে নিব তারে তুমি মনে রাখনি আকাশের বুক ছিঁড়ে যদি ঝরে চল বুঝে নিব অভিমানে তুমি কেঁদেছো সরোবরে যদি ফুটে রক্ত কমল অনুভবে বুঝে নেব মান ভেঙেছ মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায় ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি আকাশের নীল যদি আধারে মিলায় বুঝে নিব তারে তুমি মনে রাখনি রূপালী বিজলি যদি নীরব থাকে কেঁদো না ভেব শুধু আমি তো আছি রূপালী বিজলি যদি নীরব থাকে কেঁদো না ভেব শুধু আমি তো আছি স্বপ্ন লোকেতে যদি ময়ূরী ডাকে বুঝে নিব অভিমানে মান ভেঙেছ মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায় ভেবে নিব আজ তুমি চাঁদ দেখনি আকাশের নীল যদি আধারে মিলায় বুঝে নিব তারে তুমি মনে রাখনি আকাশের নীল যদি আধারে মিলায় বুঝে নিব তারে তুমি মনে রাখনি ওইখানে যেও না গো তুমি বলো না গো কথা ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে ফিরে এসো এই মাটি ঢেউয়ে ফিরে এসো হৃদয়ে আমার দূর থেকে আরো দূরে যুবকের সাথে যেও না গো আর কি কথা তার সাথে আকাশের আকাশে তার প্রেম ঘাস হয়ে আসে সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস বাতাসের ওপারে বাতাস
আকাশের ওপারে আকাশ, এটা একটা ছোট কবিতা। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় দুষ্টুমি তার আগমনী গান শুনিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু সে দুষ্টুমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হ দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বেল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভুমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাতা এই ঘরের চাঁদ ফুলে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহর বেল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরিদের মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাজ উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও বাবা একটু বন্ধ। যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস এর পেছনে যাদের অবদান, তাদের নাম বলে শেষ করা যাবে না। একটু সবাইকে অনুরোধ করব কথা না বলতে। এখন যারা আসবেন মঞ্চে, আমাদের এই অনির্ধারিত মঞ্চে অনির্ধারিতভাবে আমি যাদেরকে ডাকবো, তারা এই উদীচীকে আসলে বাঁচিয়ে রেখেছে। তারা উদীচীকে উদীচী করেছে। তারা উদীচীর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের বাংলা সংস্কৃতি, আমাদের স্বাধীনতার সঠিক ইতিহাস এবং সর্বোপরি বাংলা ভাষাটাকে এই নতুন প্রজন্মের কাছে তারা নিয়ে এসছে। সবাইকে কি গান করতে হবে? না। সবাইকে অভিনয় করতে হবে? না। আবৃত্তি করতে হবে? না। কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো না করলে যে কোনো সংগঠন শুধুই নয়, একটি দেশ দাঁড়িয়ে থাকতে পারে না, একটি সংস্কৃতি দাঁড়িয়ে থাকতে পারে না, এবং একটি আন্দোলন শেষ পর্যন্ত মৃত্যু মুখে পর্যবসিত হয়। আমার সঙ্গে এবং তাদের সঙ্গে আমি একটি বিরাট ইতিহাস, কয়েক দশকের ইতিহাস এখানে নিউ ইয়র্কে। সেরকম অনেকেই ছিলেন, অনেকেই এখন নাই, কিন্তু যারা এখানে আছেন তাদেরকে আমি খুব সংক্ষেপে এখানে এসে 1 মিনিট 2 মিনিট কথা বলতে বলবো। আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন। এরাই চালিকা শক্তি। আমি জীবন বিশ্বাস নই, শুধুমাত্র তুষার রায় নন, অথবা শুধু সমীর নন, অথবা মোহিতা নন, সম্মিলিতভাবে সবাই। তাদের কয়েকজন এখানে আসবেন। তাদের বিগত 20 বছরে, একেবারেই 20 বছর তা না, অনেকে 15 বছর, অনেকে 10 বছর, অনেকে 22 বছর, তারা একে একে আসবেন। 1 মিনিট 2 মিনিট করে তাদের অন্তরের কথাটি বলবেন। সেই কথা গোছানো না হতে পারে, সে কথাগুলো সবসময় একেবারে যে সম্পর্কিত হতে হবে সেরকম না হতে পারে, কিন্তু যেটি হবেই না সেটি তার অন্তরের কথা নয়, এটি হবে না, এটি হবে তার অন্তরের কথা। প্রথমে আসছে সমীর মণ্ডল। আমি তার পরিচয় দিতে চাই না, সে নিজেই তার কথা বলবে। সমীর মণ্ডলকে ছাড়াও উদীচী আজকের এই জায়গায় আসতে পারত না। সমীর মণ্ডল। সত্যিকার কি কথা বলার অভিজ্ঞতা বা অভ্যাস আমার নেই, তারপর মাঝে মাঝে দু একটা কথা না বললেই নয়। আজকে আমি একটু আমার উদীচীর স্মৃতিচারণ করব। আমি যে জিনিসটা মনের ভিতরে আছে, মন থেকে
সেটা কোনোদিনই যাবে না এবং যায় না, প্রতি মুহূর্তে সেটা মনে পড়ে। যেমন উদিচিতে আমার ঢোকার আপনি একটু ধৈর্য ধরে শুনবেন কিভাবে আমি ঢুকলাম উদিচিতে, তা বলি। আমার একটি ছেলে একটি মেয়ে ছিল, কিন্তু আমি সেই দিকে যেতে চাই না। করোনার ভিতরে আমার ছেলেটাকে আমি হারিয়েছি, তা সবাই জানেন। সেই কথা মনে পড়লে আমি কথা বলতে পারি না। তো প্রথম আমার ওই ছেলেকে এবং মেয়েকে নিয়ে আমার ওয়াইফ, সে তখন আমি ইয়েলো ক্যাব চালাইতাম, কিন্তু আমার ওয়াইফ যেত সেই ট্রেনে বাসে করে। তারপরে সেই বছরে যখন যে আমাদের পহেলা বৈশাখের অনুষ্ঠান হয়, তখন আমার ওয়াইফ আমাকে বললো যে এখানে পহেলা বৈশাখের অনুষ্ঠান খুব জমজমাট হয় এবং খুব ভালো হয়, তো তুমি ওদিন আসো। এটা তো সবাই জানেন যে ইয়েলো ক্যাবের রোববার দিন অনেক কাজ থাকে, ডাবল কাজ। এরপরে তারপর আসলাম, সেই ক্ষেত্রে এসে আমি দেখি ওই যে খাবারগুলো ট্রেগুলো দেখি, ওখানে দেখি যে সেই টেবিলে খাবারগুলো সব এলোমেলোভাবে পড়ে আছে। আপনার অন্য কোনো সেন্সে নেবেন না। তখন আমার সেটা ধারণাটা আমার ভুল ছিল না। আমি তখন ভাবতাম যে উদিসি বলতে বুঝি জীবনদার উদিসি, আমি কিন্তু এই জিনিসটা ভাবতাম। সেটা আমার যদিও ভুল ধারণা হোক আর যে ধারণাই হোক, তো খাবারগুলো এলোমেলোভাবে পড়ে। তখন আমি কেউ হাত দেয় না, তো জীবনদার তো অনুষ্ঠান, তাহলে আমি একটু দেখি হাত দিই। আমি যখন একটু গোছানো শুরু করলাম, তখন পরে আমি নাম জানি একটা লোক আমাকে পাশে এসে বললো যে এই খাবারের পরে এই খাবারটা, এই খাবার পরে এই খাবারটা দিলে ভালো হয়। পরে তার নামটা জানতে পারলাম, তার নাম হলো গোপন সাহা। সে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু ওখানে অনেক লোকজন আছে, কিন্তু সে এটা কিভাবে গুছাবে কি করবে সেই দিকে কারো কোনো মন নেই, সেটা এলোমেলোভাবে পড়ানো আছে। যেটুকু পারলাম আমি করলাম, এই থেকে আমার শুরু। আমি জোর করে ঠেলে এখানে এনেছি। সুন্দর বলেছি কিনা আপনি বলুন? কারণ তাকে আমার মতো কোনো কিছু তৈরি করতে হয় না। সে ওই মাটি থেকে উঠে এসছে, হাতে কলমে কাজ করেছে, সেই কথাগুলো ঝাঁস পড়েছে। সবার পক্ষে সম্ভব সে করেছে, ভবিষ্যতের সঙ্গে কথাগুলো বলতে হবে। 3 বছর আমরা কথা বলিনি, চমৎকার বলেছ। প্রফেশনালি আমরা অনেকেই অনেক কিছু শিখে কথা বলার চেষ্টা করি। যখন আমরা মাটি থেকে উঠে এসে কথা বলার চেষ্টা করি, সেটিকে আমরা বলি আমেরিকার ইংরেজি শব্দ। সবাইকে তো আমার আসলে উদিচির সন্ধানটা আমি প্রথমে পেয়েছি চন্দনা বৌদির কাছ থেকে, মনীষার মার কাছ থেকে। উনি আমাকে সন্ধানটা দিল যে ওখানে জীবনদা আছেন, উর্বিদি আছেন, ওরা খুব ভালো শেখান। সেই থেকেই মানে আমার উদিচিতে যাওয়া। আর এখন মানে উদিচি নাই, সেটা খুব মিস করি। আশা করি খুব তাড়াতাড়ি আবার উদিচি শুরু হবে, আমরা আবার সবাই একসাথে আগের মতো রোববারটা এনজয় করব। সবাইকে ধন্যবাদ। শুভ সন্ধ্যা উদিচি পরিবার। আসলে এখন বলতে গেলে আসলে ইমোশন চলে আসে আর কি, অনেক কথা তো আর কথায় বোঝানো যায় না। উদিচির সাথে আসলে প্রথম মানে প্রেম মনে হয় যে সেই কিশোর বয়সের যে অনুভূতি, কোনো মেয়ের সাথে যে প্রেম, প্রতি রোববার না গেলে দেখতে না পেলে যেরকম অনুভূতি হতো, ঠিক ওরকম অনুভূতি শুরুটা ছিল। হ্যাঁ, আর এর পরবর্তীতে যখন অলরেডি উদিচিতে যাওয়া শুরু করলাম, তখন মনে হলো যে মানুষ ড্রাগ এডিক্টেড হলে যেরকম হয় সেরকম হয়েছিল। এবং এই ফিলিংসটাকে আমি এখনো ক্যারি করছি। তবে সবচেয়ে এর বিষয় হচ্ছে, আশার বিষয় হচ্ছে আজকে যে সবাইকে দেখছি, নতুনভাবে অনুপ্রেরণা পাচ্ছি যে আপনারা ছিলেন, আছেন এবং আমরা একসাথে থাকবো, আমরা একসাথে পথ চলবো। আবার উদিচিকে আমরা সেই জায়গায় নিয়ে যাব, আরো অনেক উঁচু জায়গায় আমরা নিয়ে যাবো আর কি। তো সবাইকে অনেক ধন্যবাদ। আর আজকে আরেকটা কথা কি জানেন, দেখেন একজন মিস করেনি, যাদের এখানে আসার কথা ছিল সবাই এসেছে। এবং আমাদের মানে অনুসারে, আমাদের অ্যাকোমোডেশন অনুসারে উদিচির অনেক পরিবারকে আমরা আসলে আজকে ইনভাইট করতে পারিনি। তা এটার জন্য খুব খারাপ ফিল হচ্ছে, যারা আমাদের সাথে সবসময় ছিল। এবং আমরা এবার আমাদের একটা পরিকল্পনা আছে, এভরি 2-3 মান্থসে আমরা এরকম একটা গেট টুগেদার করবো আরো বড় পরিসরে, যেখানে সবাই আরো থাকবে, সবাই ফান্ড করে। তো অদূর ভবিষ্যতে আসলে দীর্ঘ 2-3 বছর তো আমরা পারিনি কিছু করতে, তো আমরা আবার নতুনভাবে দাঁড়িয়েছি। আশা করছি খুব শীঘ্রই আমরা আবার সেই আগের জায়গায় ফিরে যাব। তাকে আপনারা যারা অনেক আগে উদিচিতে এসছেন তারা হয়তো দেখেননি, কিন্তু কম কথা বলেন, কাজ বেশি করেন। তাকে আমার মাথায় যে চুল নেই সেই রকম একজন মানুষ, পরিষ্কার মাথার মানুষ। আসছেন মহাদেব মল্লিক। দাদা একটু আসুন, মহাদেব দা। অবশ্যই সঙ্গে তুষারদা আছেন আর বৌদিরা আছেন,
ভুল বুঝবেন না কিন্তু আমাকে, আমি সবাইকে সবার কথাই বলবো। তো মহাদেব, আপনি দুটি কথা বলেন। দীর্ঘদিন এখানে আছেন আমাদের সঙ্গে, উদীচীর সঙ্গে। উদীচী আপনার এখন, আপনার সেই প্রথম থেকে খুব সংক্ষেপে আপনার অনুভূতি যদি বলেন। সবাইকে নমস্কার। উদীচীতে প্রথম আমি আসি যেভাবে, আমিও ইউরো ট্যাক্সি চালাইছি কিছু। সমীর মন্ডল দাদা, ওনার সাথে দেখা হয়েছিল এয়ারপোর্টে। উনি ওখান থেকে আমাকে প্রথম বলে আমাদের সাথে আসে, উদীচীতে আমরা একসাথে কাজ করি। আমার ছেলেও তখন ছোট ছিল, অভয়, ডাকনাম অর্জুন। ওকে নিয়ে প্রথম তবলা শিখে ভাবছিলাম গান শিখবো, বাড়িতে গান শিখছে, কিন্তু ওখানে যাওয়ার পরে সে ভাবতেছেন আমি তবলা শিখবো, তাই শিখো। এইভাবেই আমার আস্তে আস্তে শিখতে ঢোকা। তারপরে উদীচীর কার্যক্রম দেখে আমার যেটুকু মনে হয়েছে যে না, এই প্ল্যাটফর্মে থাকা দরকার, এখানে থাকলে আমরা কিছু পাবো, কিছু করতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, করোনার জন্য আমরা অনেকটা পিছিয়ে গেছি। তবে আশা রাখি এখন এই প্রথমবার অনেকদিন পরে আমরা সবাই একত্রে টুগেদার হয়েছি। আমাদের আশা আরেকটু বাড়ছে, যেন আমরা পারবো, আবার আসতে পারবো, সেই আশা রেখেই এখন বিদায় নিচ্ছি। নমস্কার। নতুন প্রজন্মের একটি ছেলে, সে একটি কবিতা আবৃত্তি করবে। দেখবেন যে এখানকার জন্ম, এখানেই বড় হয়েছে, এবং আমাদের মোহিত আচার্য এবং হেনা রায় এই দম্পতির একমাত্র সন্তান। আমি প্রমিতের কথা বলছি। সেই সৈয়দ হকের সেই বিখ্যাত কবিতা, আমার সবচেয়ে প্রিয়, ইতিহাসের মতো বলবো, সংস্কৃতির ইতিহাসের কবিতা আমার পরিচয়, সেটি আবৃত্তি করবে এবং তারপরে একটি গান করবে। এরপরে যারা আসবেন তাদের মধ্যে আমি একটু বলে রাখি, সুকান্ত দাস হরা, আপনি প্রস্তুত থাকুন, এবং পরেশ ধর, আপনি প্রস্তুত থাকুন। খন্দকার আমাদের ফজলুল করিম সাহেব, আপনি প্রস্তুত থাকুন, আপনি কথা বলবেন। আসছে প্রমিত মোহন আচার্য। আমাদের এই প্রমিতের কথাও বলি, তাকে প্যান্ডেমিকের আগে ছোট হিসেবে ওই স্কুল থেকে বিদায় দিয়েছিলাম, কারণ স্কুলকে আমাদের বন্ধ করতে হয়েছিল। কিন্তু আজ প্রমিতকে আপনারা দেখুন, সে দিব্যর পথ ধরেছে। এই হচ্ছে, একেও কিন্তু এভাবে ধরতাম সিরিয়াসলি। আমি তো এমনি লম্বা মানুষ, আপনারা জানেন, কিন্তু তারপরেও এখন সে আমাকে ওইভাবে ধরে, যেভাবে দিব্য ধরে, কিন্তু তাতে আমি চরম গর্বিত। এই তো চাই প্রমিত মোহন আচার্য। সো অলদো আজকে থ্যাঙ্কসগিভিং, আমরা স্টিল সবাই উদীচী। আজকে আমি দেশে একটা কবিতা আবৃত্তি করছি, লাইক জীবন আঙ্কেল স্যার, আমাদের ইতিহাসে একটা কবিতা আবৃত্তি করছি। সৈয়দ শামসুল হকের আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পাড়া থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও
অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি তো এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি তো এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে হাজার চলার চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। একসাথে আছি একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বে, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গে। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ? আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান? তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর বলি। ধন্যবাদ। সব শর্টকামিং গুলি দূর করি, আমাদের যা আছে সেটার জন্য যেন আমরা থ্যাঙ্কফুল হই, মানে সেই ইন্টেনশন দিয়ে একটা গান। আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি
আজি এমন তর এই যে হিয়া থর থর কাঁপে আজি এমন তর এই বেদনা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু পথে যদি পিছিয়ে পড়ি প্রভু শান্তি আমার ক্ষমা করো প্রভু ক্ষমা করো প্রভু পিছন পানে তাকাই যদি কভু এই দীনতা ক্ষমা করো প্রভু পিছন পানে তাকাই যদি কভু শুকায় মানা পূজার থালায় দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকায় মানা পূজার থালায় সেই প্লানতা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু পথে যদি পিছিয়ে পড়ি কভু শান্তি আমার ক্ষমা করো প্রভু সবাইকে আমি একটু স্মরণ করিয়ে দিই এ হচ্ছে আমাদের আমি বলি যে জুটি গান করলো এবং অবশ্যই গান এবং তবলা সবাই প্লিজ একটু একটু আমাদের দিকে নজর দেবেন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দীপ্তর কথা বলেছিলাম তার গুরু তপন মোদকের হাতে সে শিখেছে অবশ্যই আর অবশ্যই দুলাল ভৌমিকের কাছেও শিখেছে কিন্তু সে যখন উদীচীতে গ্রাজুয়েশন করে তখন তার ওস্তাদ ছিলেন তপন মোদক তার কাছে আমরা ঋণী আমি দীপ্তকে বলবো তার ভাষায় একেবারে সংক্ষেপে ইংরেজি বাংলা মিশিয়ে কোনো অসুবিধা নেই দীপ্ত I think I am going to ask you to talk about your involvement and what you have learned so far at Udichi. Okay? Dipto Rai. I mean, from a young age, when I started in Udichi, I started in singing actually, but then I started going through puberty and my voice wasn't as good as it used to be, and then every single other person in that class was a girl, so I did not want to do singing anymore. But when I used to go from singing class to the cafeteria, I used to hear all the kids playing tabla, and I just thought it was so much fun. So that's when I actually started the tabla class with Dula Uncle. I was there for a couple of years, and then tabla Uncle came in, like Uncle said. Udichi has been, for the last almost 20 years, 15 years, it's been a family for me. Like everyone has said, everyone has looked forward to every Sunday, seeing everybody all together, eating mori cha, so yeah, I mean, there's some memories that I'll never forget, and I've learned so much from every single one of you, and I feel like I've been a second son to everybody. Yeah, well, thank you so much. আমি যদি বলি যে আমাদের অ্যাচিভমেন্টটা কি
আমাকে তার জবাব না দিলেও হবে আমি আশা করি। আমি যদি 20 বছরে একটি বাচ্চাকে দেখাতে পারি সে বাংলা সংস্কৃতির কথা বুঝতে পেরেছে, বাংলা সংস্কৃতিতে আমাদের যে বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে সে মোটামুটি ধারণা রাখে। আমেরিকাতে কেউ সঙ্গীতে আচার্য হওয়া খুব কঠিন, কিন্তু আপনারা দেখেছেন দীপ্তকে নিয়ে আমি বিভিন্ন জায়গাতে গান করি। আমি তপন মোদকের কাছে কৃতজ্ঞ। দীপ্ত 2019 তো দীপ্ত, রাইট? তুমি যে গ্রাজুয়েশন করে 2019 খুব ঝড়ের ভেতরে, বরফের ভিতরে আমরা তার গ্রাজুয়েশন করি, অজস্র মানুষ, এবং সে আসলেই তবলা ভালো বাজায়। আমার সঙ্গে আমি 2-1টি গান করব এবং খুব কঠিন 2-1টি মান্নাদের গান করব শেষের দিকে, যদি আপনারা আমাকে অনুমতি দেন। দেখবেন তার তবলা বাজনা, অথবা অতুল প্রসাদের গানের সঙ্গে তার তবলার কিছু লহরা আমি দেখানোর আপনাদের চেষ্টা করব খুব খুব তাড়াতাড়ি। এবারে আমরা পরের আইটেমে যাব। যে গান করতে আসবে তার আগে আমরা দুজনকে আমি বলেছি যে প্রসঙ্গগুলি একটু ভেরিয়েশন আনার জন্য আমরা 2-3 জনের কথা শুনবো। প্রতীক বাবা একটু ওয়েট করো। আমি এখন যাকে ডাকবো উদীচীর একনিষ্ঠ কর্মী, এর বাইরেও নিজে এই প্যান্ডেমিকের সময় একটি স্কুল খুলেছেন, ডিজিটাল স্কুল, সেখানে পড়ান এবং এই সমাজে কঠিন সময়ে উনি অবদান রাখছেন। উদীচীকে ভালোবাসেন, উদীচী করেছেন। সুকান্ত দাস হরা আসছেন। সুকান্ত। শুভ সন্ধ্যা সবাইকে। আমি নামটা নিয়ে একটু বলবো। আনন্দ মেলা, আনন্দবিহীন জীবন অসার, আমি যেটা মনে করি। এবং আনন্দ দেওয়ার জন্য আমাদের সমাজে, পরিবারে, দেশে কিছু মানুষ থাকে আর সবসময় মানুষকে টেক কেয়ার করে। তার মধ্যে জীবনদা একজন। আমি যখনই সুযোগ পাই আমি দাদাকে ইনভলভ করার চেষ্টা করি আমার কোনো প্রোগ্রামে। দাদা আমাকে সময় দেন, অনেক ব্যস্ততার মধ্যে উনি আমাকে সময় দেন। সো আমি আর বেশি কথা বলবো না। উদীচীকে ভালোবাসি। যখন ক্লাস 5-এ পড়ি তখনই শুনছিলাম উদীচীর গান। ওরা মানুষের গান গায়, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। ফিলিংসটা তখন থেকে আসছিল। বড় ভাইয়েরা তখন উদীচীতে গান করতো, আমি শুনতাম, যাইতাম। তারপর উদীচী যুক্তরাষ্ট্রের সাথে বেশ কিছুদিন যাবৎ আছে, আশা করি থাকবো। আপনারা আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আনন্দময় জীবন হোক সবার। থ্যাংক ইউ। আমাদের পরেশ ধর, উনি কি আছেন? আপনি কোথায়? আচ্ছা, পরেশ দা আমাদের সঙ্গে আছেন। আমি আসলে যখন আমাদের 2018 সালে যখন আমরা সম্মেলন করি উদীচীর, সেখানে আমরা তার কর্মকাণ্ড দেখে বিগত কয়েক বছরের তাকে আমরা কমিটিতে তুলে নিয়েছিলাম। উনি একেবারেই খাঁটি মানুষ। পরেশ ধর। আসলে আমি কোনো সমাবেশে বক্তব্য রাখার মতো আমার কোনো এরকম অভিজ্ঞতা নেই। তো যেহেতু আমাকে শ্রদ্ধেয় দিগন্ত দাদা মহোদয় বক্তব্য রাখতে বলেছেন, আমাকে যেটুকু বলতে হয় যে আসলে আমি যখন প্রথম ইউনাইটেড স্টেটসে আসি 2014 সালে, আমার ভিতরে একটা যথেষ্ট শূন্যতা ছিল। কারণ বিশেষ করে এদেশে আমার কোনো আত্মীয় স্বজন নেই এবং কোনো বন্ধু বান্ধব নেই। তো যার মধ্যে আমি এবং আমার স্ত্রীর মধ্যে একটা যথেষ্ট শূন্যতা ছিল, যে মানে বাঙালি আনার যে একটা অভাব, সেটা যথেষ্ট ফিল করছিলাম। তো অনেকগুলো বিষয় নিয়ে আমার এবং আমার স্ত্রীর সাথে যথেষ্ট একমত রয়েছে। যেমন সে যে জিনিসটা চিন্তা করে সেটা হয়তো আমি জানি, যে সে আমাকে একদিন বলছিল যে বাচ্চাকে একটা এক্সট্রা কারিকুলামে দিতে হবে এবং সেটা কোথায় কিভাবে দিতে পারি। যেমন আমার একটা স্ত্রীর ইচ্ছা ছিল যে বাচ্চাকে এক্সট্রা কারিকুলাম আমি শিখাবো আদার দেন ইংলিশ। আমার একটা ইচ্ছা ছিল বাচ্চাকে অবশ্যই বাংলা জানতে হবে। তো সে একদিন জ্যাকসন হেডে বাজার করতে আসছিল। তো সেখানে বোধহয় উদীচী যখন চলছিল, তখন আমি জানি না যে কোন উদীচী আছে, বাংলাদেশের উদীচী যথেষ্ট সংঘবদ্ধ এবং সংগঠিত। তো সে একদিন একটা লিফলেট পেয়েছিল
যে যেখানে উদীচীর নতুন ছাত্রছাত্রী ভর্তি করানো হচ্ছিল, এবং উদীচীর স্কুলটা IS 230 যে লোকেশনে অবস্থিত সেটাও কিন্তু সে জানে না। তখন হয়তো জিপিএসটা ইউজ করতে হয়, সেও জানে না। আমার বাসা ছিল এলমাস্ট হসপিটালের পাশে। তো যাই হোক, একদিন সে ওই ঠিকানাটা খুঁজে বের করে কিন্তু ওই স্কুলে গিয়েছে। এবং আসলে আজকে এখানে যাদেরকে আমি দেখতে পাচ্ছি, তারা আজকে আমার কাছে যতটুকু আপন মনে হচ্ছে, আমি আসলে ওনাদেরকে কাউকে চিনতাম না, তাদের নামও জানতাম না। তো সেই একদিন ওখানে গিয়ে খবরটা নিয়ে ওখানে IS 230 গিয়ে আমার বাচ্চাকে ভর্তি করে দিয়ে আসলো, যে তবলাতে সে তবলা শিখবে এবং পাশাপাশি ওরা বাংলাও শিখাবে, এরকম আমি শুনেছি। তখন আমি খুব খুশি হয়েছি যে আমার বাচ্চা বাংলা জানবে, কারণ এখানে বাংলাটা আমি আসলে একটা জিনিস খুব অবাক ফিল করি। এখানে যারা দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তারা আমাদের বাঙালিদের মধ্যে অনেক শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছেন, কিন্তু দুঃখের বিষয় আমার কাছে মনে হয় যখন আমি জ্যাকসনেটে বাজার করতে চাই, তখন যখন আমি একটা ফ্যামিলি দেখি যে তারা সন্তান স্ত্রী নিয়ে বাজার করতেছে, সেটা আপনার বাজারে হতে পারে বা অন্য কোথাও হতে পারে, যখন বলে বাচ্চাকে বলে, যখন ইংরেজিতে বলে ডিড ইউ টেক পটেটো, ইউ লাইক পটেটো, ইউ লাইক বানানা, এই জিনিসটা শুনতে আমার কাছে খুবই খারাপ লাগে। আমি চেহারার দিকে তাকিয়ে দেখলাম হয়তো নিশ্চয়ই বাঙালি মনে হবে, কিন্তু আমার কাছে প্রশ্ন ছিল আমি আমার সন্তানের সাথে কেন এভাবে কথাটা বলবো। সেই বোধ থেকে আমি যখন জানতে পেরেছি যে উদীচী স্কুলে যদি আপনি যে কোনো একটা ক্লাসে ভর্তি হন, তাহলে আপনি আপনার সন্তানকে ফ্রি বাংলাটা শেখাতে পারবেন। এবং আরেকটা জিনিস বলতে হয়, আমি যখন এদেশে আসি আমার একটা প্ল্যান ছিল যে আমি যখন আসতেছি, আমি জানি না কখন বাংলাদেশে ফিরবো। আসলে সত্যিকার বলতে গেলে আমি দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে এসেছি। তো আমার একটা উদ্দেশ্য ছিল হয়তো এখানে হয়তো 5 to 10 years I will not be able to go back to my বাংলাদেশ। তো আমি ওখান থেকে আমাদের একটা বাল্য শিক্ষা নিয়ে আসছিলাম চিটাগং থেকে। তো ওই বাল্য শিক্ষাটা তখন কিন্তু আমার বাচ্চা তো স্কুলে ভর্তি হয়নি, তখন আমার স্ত্রী ওকে এটা পড়াতো, আমার বাচ্চাটাকে শরীর সরাইয়াই পড়াতো আর কি। তো সেই সাথে আমি যখন উদীচী স্কুলের সন্ধানটা পেয়েছি, তখন আমার কাছে জিনিসটা খুব গর্বিত মনে হলো যে না, আমার বাচ্চা বাংলা শিখতে পারবে। আমি সবসময় ফোকাস দিয়েছি। উনি কথা বলবেন এবং তারপরে আমি যদিও বলেছিলাম প্রিমাকে নাচের জন্য, প্রিমা তার গ্রুপ নিয়ে নাচের জন্য রেডি, কিন্তু আমরা প্রথমে আমি একটু বলে দিই, বিশ্বজিৎ দা কথা বলবেন, তারপরে আমাদের নিরাদি কথা বলবেন, এরপরে প্রিমা আপনাকে বলছি প্রতীক মোদক একটি গান করবেন তার মাকে নিয়ে, তারপরে আমরা নাচটি দেব এবং এর পরবর্তী কথা আসছে। এবং মাঝে আমাদের যে অতিথিরা আছেন তারাও কথা বলবেন। আসছেন বিশ্বজিৎ কর্মকার, আর খুব সংক্ষেপে ওনার ইনভলভমেন্ট উদীচীর সঙ্গে বলবেন। এরপরে আসছেন নিরাদে। বলতে চাই জীবনদাকে ধন্যবাদ দিয়ে, সবাইকে উদীচীর জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে একটাই স্লোগান বলতে চাই, জয় উদীচী। আমার সাথে সাথে সবাই বলবেন জয় উদীচী, জয় উদীচী, জয় উদীচী। আমরা আবার নিরাদি আসছেন, উনি নিজের পরিচয় দিয়ে সংক্ষেপে আমাদেরকে তার ইতিহাসটি বলবেন, আপনাদের ভালো লাগবে আশা করে। আসছেন নিরাদি। আসলে আমি অনেক বছর এই দেশে আছি, অনেক বছর, কিন্তু আমার বাঙালিদের সাথে মেশাটা উদীচী দিয়ে শুরু। কি কারণ? পড়াশোনা, এদেশে অনেক ছোটবেলায় এসেছি, লেখাপড়া করার জন্য ব্যস্ত ছিলাম, তারপরে বাচ্চা ছেলে বড় করা, সংসার করা, এগুলো করতে 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 অন্য কোনো দিকে আসলে তাকাতে পারিনি। আমি কাজ এবং পড়াশোনা, ফুল টাইম পড়াশোনা করেছে, যে কারণে কোনো ইয়ে ছিল। এবং উদীচীতে আসাটা একটা অদ্ভুত ব্যাপার। আব্দুল গাফফার চৌধুরী এসেছিলেন, আমার বাবার বন্ধু ছিলেন, ওনার সঙ্গে দেখা করতে গেলাম উদীচীতে। আমি এটা বোধ হয় 2002 কি 2003 ওরকম। উনি তখন আমাকে বললেন কি যে তুই কি করিস? তো বলছি না, আমি কাজ করছি। ঠিক আছে, কাজ করবি, তুই উদীচীর সঙ্গে থাক। তখন আমাকে পরিচয় করে দিল জীবন এবং তখন যারা ছিল তাদের সঙ্গে। এবং সেই স্কুলটা তখন শুরু হয়েছিল PS 69-এ আমরা উদীচী শুরু করি। হ্যাঁ, তখন দেখতে টুকটুক করে বাচ্চারা আসতো, প্যারেন্টসরা আসতো,
এবং ওদের সাথে থাকতে থাকতে যেটা হলো, জীবনের সাথে সম্পর্কটা একেবারে আত্মীয়তা, একদম আত্মীয় হয়ে গেছে। আমরা আমাদের কিছু নাই, এই যে একটা বন্ধন তৈরি হয় আমাদের প্যারেন্টসদের মধ্যেও দেখেছে, আজকেও আমি দেখছি সবাইকে মনে হচ্ছে যে একদম ভাই বোন আমরা, জানো এখানে না, এইটা নিয়ে কিন্তু উদিচি। হ্যাঁ, এবং আর তারপরে দেখেছি যে টিচারদের, বাচ্চাদের, প্যারেন্টসদের কোনো অনুষ্ঠান শুরু হয়েছে, কি পরিমাণ খাটতে হয়েছে। বাচ্চাদেরকে লাইন করানো হতো, কেউ একজন তাদের মতো আমি বাথরুমে যাবো, পিপি করতে যাব, এখন ওদের তো গান শুরু হয়ে যাবে, আচ্ছা তো গেল, একজন শুরু করলে আরেকজনকে যেতে হতো। মানে এই যে অর্গানাইজ করা ছোট বাচ্চাদের, 4 বছর 5 বছর 6 বছর 7 বছর, কোনো সহজ কাজ না। আপনারা জানেন, তোমরা জানো সবাই যে এটা সহজ কাজ না, কিন্তু এই কাজগুলো উদিচি করেছে, আমরা একসঙ্গে করেছি। তো সেই কারণে যখন প্যান্ডামিক তো একদম কি করলো, আমাদেরকে অবশ করে দিল, প্যান্ডামিক একেবারে অবশ করে দিল, তখন এই যে একটা ধাক্কা, এই ধাক্কা থেকে আস্তে আস্তে হয়তো বা উঠে এসছি আমরা। একটু সময় নেবে, কিন্তু আমি জানি যে উদিচি জীবনকে করতেই হবে, তোমাদেরকে করতেই হবে, এটা কোনো বিকল্প নাই। হ্যাঁ, 2 মাস না হোক, 3 মাস না হোক, 4 মাস না হোক, কিন্তু আসতেই হবে, উদিচি স্কুল শুরু করতে হবে একদম। ভালো থাকুন সবাই। অনেক ধন্যবাদ দিদি। আমি ওই দ্বিতীয়ভাবে আর বলতে চাই না, ব্যক্তিগত বিষয়। আমি বলতে পারি, যদি দিদির বাসায় করলা রান্না হয়, সেখানে আমার খেতেই হয়, এই হচ্ছে বিষয়। ওরা ভাবছে যে এই ভদ্রলোকের মাথাটা খারাপ, আসলে খারাপ হয়ে গেছে, কারণ কোনোভাবে আমি না গিয়ে পারি না। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ। এবারে আমাদের 8 বা 9 থেকে আমাদের সঙ্গে আমাদের উদিচি বাংলা বিভাগের শিক্ষিকা ছিলেন, এবং আমার সঙ্গে প্রতিনিয়ত উনি পরবর্তীতে উদিচি শিল্পী গোষ্ঠীকে উনি ম্যানেজ করতেন। উনি যত রিহার্সেল সবকিছু, আমি ডাকবো একটু পরেই শীতেশ ধরকে তার 2টি কথা বলার জন্য, কিন্তু তার আগে আমরা একটু কথা শুনে একটু চেঞ্জ করি। সময় আসলে সংক্ষিপ্ত, আমরা সংক্ষিপ্ত করব, কারণ এতগুলো শিল্পী আমাদের আছে, আমাদের বাচ্চারা আছে, এবং আমি অবশ্যই আজকে আপনাদেরকে আমার দেশাত্মবোধক এবং কিছু আধুনিক গানের সুরে আমার গিটার শোনাতে চাই, এবং বাঁশিও শোনাতে চাই, এবং তার মধ্যে একটি গান করতে চাই। রাতে আমরা সময় বোধহয় কম, দাদাকে জিজ্ঞেস করলাম কখন ছাড়তে হবে। আমরা খুব সংক্ষেপে শুনবো। আমাদের মঞ্চে আসবেন সুবিনয় দা। দাদা একটু কথা বল, চমৎকার কথা বলেন। চন্দনদা বলাই উচিত, চন্দনা বৌদি এবং চন্দনদার পক্ষ থেকে সুবিনয় দা আসছেন 2টি কথা বলতে। উদিচি স্কুল অফ পারফর্মিং আর্টস কর্তৃক আয়োজিত এই আনন্দ মেলায় যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেককে প্রতি জানাই কৃতজ্ঞতা। কারণ নিউ ইয়র্কে যারা আমরা আছি, তারা এমন কোনো ফ্যামিলি নেই যে ফ্যামিলিরা কোনো না কোনোভাবে কানেক্টেড প্রোগ্রামের সাথে জড়িত নন। এরপরেও আপনারা যারা এসেছেন, উদ্দেশ্য একটাই, জীবনকে উপভোগ করা। একটা শব্দ আছে, আপনারা তো এখানে সবাই লার্নেড মানুষ এখানে আছেন, যে ভোগ আর উপভোগ। আমরা অনেক সময় যখন বলি যে ভোগ, আর কেউ কখনো ব্যবহার করি উপভোগ, এই দুটো শব্দ অনেকটা সমার্থক হলেও একটা পার্থক্য আছে। ভোগ কিন্তু লিমিটেড পিরিয়ড, আর উপভোগটা হলো অনন্তকাল। আর এই উপভোগ যদি করতে হয়, তাহলে আনন্দ যেখানে, তার অন্বেষণে যদি মানুষ যদি না ব্যস্ত হয়, তাহলে আনন্দকে কিন্তু উপভোগ করতে মানুষ পারে না। এই কারণেই সবচেয়ে বেশি প্রয়োজন, টাকার চেয়ে মানুষের প্রয়োজন বেশি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ যার জীবনে যত সংগ্রহ, সে তত তৃপ্তি এবং আনন্দে থাকে। উদিচি হচ্ছে এমন একটা সংগঠন, আমি ক্লোজলি কানেক্টেড নই। আমি সাধারণত অনুষ্ঠানে একটা কালচারাল কোন প্রোগ্রাম হলে পার্টিসিপেট করার সুযোগ হতো দেশে থাকাকালীন সময়। তো আজকের এই যে সংগঠনটা গড়ে উঠেছে, এর পিছনে যে নেপথ্যে যে সমস্ত কারিগর, আমি কারিগর বলবো এই কারণেই, সংগঠন কিন্তু সবাই কিন্তু করতে পারে না।
কারণ সংগঠন যখনই হয় তখন একটা চাওয়া পাওয়া নিয়ে মানুষ যখন আসে তখন টাইম দিয়ে কিছুদিনের জন্য সে থাকে, কিন্তু এর পরে সে কন্টিনিউ করতে পারে না। এই কারণেই নেপথ্যে যে সমস্ত কারিগর যারা আছেন, আমি তাদেরকে বলবো যে ম্যাগনেটিক ফোর্স, মানুষ তাদেরকে ভালোবেসে তারপরে সংগঠনে আসে। আগে কিন্তু সংগঠন নয়, আগে কিন্তু মানুষটাকে তারা ভালোবাসে। এই যে একটা জিনিসে এত বড় একটা সংগঠনের পক্ষ থেকে যারা দায়িত্ব নিয়েছেন, আমি সবাইকে চিনি না, জানি না, নামও জানি না, কিন্তু গুটি কয়েক যে মানুষ যাদেরকে আমরা পেয়েছি বা দেখি, তাদের মাঝে যে একটা ম্যাগনেটিক ফোর্স, হয়তো সবার জন্য এটা পছন্দ নাও হতে পারে, কারণ মানুষের, আমি একই মানুষ হলে কখনো আমার চরিত্রের মাঝে আমি কখনো হই মৌ মানুষ, আর কখনো আমার চরিত্রের মাঝে থাকে মাছি মানুষ। এই দুটো ক্যারেক্টার আমার মাঝে থাকে। তাই সব কিছুর ঊর্ধ্বে হলো একটা কথা, যে আমরা প্রত্যেকেই একে অন্যের জন্য আমরা এই সংগঠনকে ভালোবেসে তার নেপথ্যে যে সমস্ত কারিগর, তাদেরকে মেন্টালি, ফিনান্সিয়ালি, ফিজিক্যালি এই সাপোর্টটা যদি আমরা দিই, তাহলে শুধু তাদের যে প্রচেষ্টায় আমরা বহু লোক এই আনন্দের অংশীদার হতে পারব। আমি বক্তব্য দীর্ঘেছি, আমি ভালো বক্তব্য রাখতে পারি না, যদিও জীবনদা তিনি ভালোবাসেন কথাটা বলেছেন। আপনারা সবাই ভালো থাকবেন। আর উদীচী ভবিষ্যৎ যে পরিকল্পনা যাই হোক, আমিও এটার সাথে আমি যুক্ত থেকে তাদের সেই ভালোবাসার সান্নিধ্য নেব। আপনারা সবাই ভালো থাকবেন। এই যে গলায় যে আপনারা দেখছেন বোটাই, I forget one thing. I'm sorry for that. Thank you very much for this token of love. This is really love, এটা ভালোবাসা। Thank you. I forget it. আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি বলেছিলাম আমরা একেবারেই মস্করা করার জন্য আসলে আপনারা হয়তো বুঝেছেন যে যারা কালো স্যুট টাই পরে আসবেন, স্যুট এবং কোট পরে আসবেন, তাদের জন্য আমাদের বোটাই রয়েছে। এটা ওটা মস্ক মানে আপনাকে বাধ্য করার জন্য বলা। কিন্তু চক্রে নাটক করি আমি এবং আমার সহধর্মীরা, সেখানে গিয়ে পরিচয় হয় ফজলুল করিমের। ওনাকে আমি ডাকবো। উনি ফজলুল করিম নাট্যচক্রে, আপনারা জানেন মলিয়ারের যে নাটক আছে ভদ্রলোক, সেই নাটকে আমার অভিনয় করার সুযোগ হয়েছিল। সে বলছি 90-এর কথা। তখন আমি মঞ্চে মাথায় গামছা বেঁধে মহিলা সমিতি এবং গাইড হাউসে তার পাশাপাশি হারমোনিয়াম কাঁধে নিয়ে মঞ্চে ঘুরে ঘুরে গান করতাম। আমার বন্ধু আছে এখানে, সে হচ্ছে খন্দকার ফজলুল করিম, আসবে। তার আগে আমি একটু বলে নেই, সময়ের কারণেই বলছি সেটি। আমি একটু ডাকবো আমাদের বন্ধু শীতেশ ধরকে। দুটি সবাইকে ছোট্ট করে একটা ছোট্ট গল্প বলছি। গল্পটি শীতেশ ধরেরই, কিছুটা কষ্টের। শীতেশ ধর যখন ক্লাস 5-এ পড়তেন, তখন মৌলভীবাজারে তার খেলাঘর দিন শুরু হয়। তার কিছুদিন পরেই উদীচী, বেশ কবছর উদীচী, তারপর ছাত্র ইউনিয়ন, তারপরে অনেক কিছু। কেন বলছি আপনারা বুঝবেন। তারপর আমি এখানে চলে আসলাম, 96 এসছি। 99 থেকে আমার কাজ শুরু হয়েছে সাংস্কৃতিক অঙ্গনের। 2000-এ আপনাদের কারো কারো নিশ্চয়ই মনে আছে, 2000-এ সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠন করা হয় নিউ ইয়র্কে, উত্তর আমেরিকা সম্মিলিত সাংস্কৃতিক জোট। সেই জোট করতে যেয়ে উদীচীর থেকে আমি ছিটকে যাই। দুটো গ্রুপ হয়ে যায়, নিরভাবে মনে আছে আপনার নিশ্চয়ই। সেই গ্রুপ থেকে উদীচী এবং ঠিকানা পরিবার সহ একটা গ্রুপ হয়ে যায় সম্মিলিত সাংস্কৃতিক জোট। বাকি আমরা সকল সংগঠন কিন্তু ওই সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকাতে ছিলাম। সেটা কিন্তু কষ্টের শীতেশ ধরের। তারপর থেকে কখনোই উদীচীর সাথে যুক্ত হতে পারেনি। তবে হ্যাঁ, সে কষ্টটি লাঘব করেছি যখন আমার ছেলেটি বড় হয়ে যায়, 5-6 বছর হয়ে যায়, তখন তাকে উদীচীতে পাঠিয়ে দিয়েছিলাম। যাই হোক, তারপরেও আমি ওই সম্মিলিত সাংস্কৃতিক কয়েক বছর করার পর তারপরে ছেড়ে দিয়েছি।
আমার কাছে মনে হয়েছে যে ওই কাজের জন্য আমার কাজটা নাটক। তারপরে সকল অর্গানাইজেশন, কোনো অর্গানাইজেশন আমি আজ পর্যন্ত নেই, শুধুমাত্র আমাদের নাটকের চর্চাই চলছে। বাট আমার ওই যে কষ্টের বিষয়টা আপনাকে বললাম, তবে আমার আত্মা এই উদীচীর সাথে তখন থেকে এখনো আছে, আজীবন থাকবে। আপনাদের সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ। আমাদের একটি নতুন প্রোডাকশন, নাম হচ্ছে পেন্ডুলাম। আপনারা কেউ কেউ দেখেছেন কিনা আমি জানি না। এটি মে মাসের 19-20 আমরা দুদিনে 4টি শো করেছিলাম। তারপরের মাসে আবার 2টো শো করেছি, 6টা শো হয়েছে। আবার দর্শকের অনুরোধে এই ডিসেম্বরের 2 তারিখে আবার 2টো শো করছি। এটিও একটি কাইন্ড অফ ইতিহাস। নিরাদি জানেন যে আমরা এর আগে যত বছর নাটক করেছি, প্রথম কিন্তু আমরা একটা শো করতাম, তারপর থেকে শুরু করলাম 2টো শো করার। তা আমার মোটামুটি আমার প্রতি বছরই একটি প্রোডাকশন হতো, 2-3টা শো। এবার প্রথমবারের মতো একটি নাটকের এতগুলো শো হচ্ছে এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। খুব পারিবারিক একটি নাটক, দ্যার ইজ নো গিমিক। খুব ছোট্ট সিম্পল গল্প বলা একজন পরিবারের একজন সদস্য, যিনি একসময় তার বাচ্চা, তার স্ত্রী কাউকে সময় দিতেন না, কিন্তু একটা পর্যায়ে তার ছেলে মেয়ে বাইরে চলে যায়, স্ত্রীও চলে যান, তিনি একা হয়ে যান। তখন তিনি উপলব্ধি করেন যে তার সময় ছিল না, কাউকে তিনি সময় দেননি, কিন্তু এখন তার অপুরাণ সময়, কিন্তু সেই সময় নেয়ার কেউ নেই। এই নিয়ে গল্প। আপনারা অবশ্যই আসবেন। জীবনদা জানেন, মহিতদাকে দায়িত্ব দেবো, ওখান থেকে আপনারা টেক্সট করে দিলেই হবে, আমরা বক্স অফিসে টিকিটটা রেখে দেবো। ধন্যবাদ আপনাদের। আমি ওরকম বক্তৃতাতে খুব অভ্যস্ত না, আমি পারি না। আমি ওই যে নাটকের স্ক্রিপ্ট মুখস্থ করে 2 ঘন্টা একটা না বলতে পারি, অসুবিধা হয় না। তো যাই হোক, তো যেহেতু জীবনদা আমাকে ডাকলে 2 কথা বলি। জীবনদার সাথে আমার পরিচয় ঢাকায় 90-তে ওই নাটকের মাধ্যমে। তো তখন থেকে পরিচয়, জীবনদা চলে আসলেন, ওনারা চলে আসলেন বাইরে, আমি ঢাকায় ছিলাম। আমিও হঠাৎ করে কেমন কাকতালীয় ভাবে দেশে চলে আসলাম। চলে আসার পরে আমার খুব ফাপড় লাগতেছে, আমি কি করব। আমি লোকজনের সাথে চলাফেরা করে অভ্যস্ত, সাংস্কৃতিক লাইনে কাজ করছি, তো কি করব। এর মধ্যে হঠাৎ করে আমি জীবনদার টেলিফোনটা সংগ্রহ করলাম। সংগ্রহ করে আমি ওনাকে ফোন করলাম। ফোন করার পরে বলতেছেন যে আরে আপনি দেশে আসছেন, আপনি কালকে বিকালে চলে আসেন। আমি কোথায় আসবো? উদীচী স্কুল। আমি ঠিক আছে, অ্যাড্রেসটা একটু পাঠিয়ে দেন, আমি আসবো। তো আমি উদীচী স্কুলে গেলাম। তখন ছিল পহেলা বৈশাখের অনুষ্ঠান। এরপরে থেকে প্রতি রবিবার ওখানে যাতায়াত শুরু হলো। এর থেকে উদীচীর সাথে সংযুক্ত। আমি বাবা অনেক লম্বা সময় প্রতীকের সঙ্গে আসছে আমাদের শিক্ষিকা অনামিকা মজুমদার, এবং এরপরে আসবে দিব্য গান করতে। দিব্য এবং দীপ্ত একসঙ্গে করবে, এবং তারপরে আমাদের অন্যান্য বাচ্চাদের কাছে আমরা চলে যাই। নির্ভয় করো হে
মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, মুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত্ত নিষ্পন্দিত করো হে, চরণ পদ্মে মম চিত্ত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে, অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে, অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। আমরা শুনলাম প্রতীক মোদকের কণ্ঠে। প্রতীকের কথা বলি, না বললে তো হবে না। যখন খুব ছোট ছিল তখন অনামিকা বৌদি যখন আমার বিশাল গ্রুপ ছিল, আপনারা অনেকেই জানেন, যখন আমি গান রিহার্সাল করাতাম, প্রতীকের জন্য রিহার্সাল করাটাই সমস্যা ছিল, এত চঞ্চল ছিল। আর দেখুন আজকে কি অবস্থা, একটু করতালে দেই। প্রতীক মোদক শান্ত সমাহিত আমাদের একটি ছেলে, চমৎকার গান করলো। আমাদের আরেকটি ছেলে আছে, একেবারে এই হলিউডের নায়কের মতো চেহারা। আমি আমার পাশে আসতে তাকে ডাকতে খুব ভয় পাচ্ছি, কারণ সে 6 ফুট লম্বা এবং একেবারে হ্যারিসন ফোর্ডের চাইতেও দেখতে সুপুরুষ। কিন্তু জানেন কার কথা বলছি? না, আমি বলছি সত্যম ধর। সত্যম ধর কি এখানে আছে? রায়, আমি বলেছি দিব্য রায় এবং দীপ্ত রায়। আমরা সময়ের যেহেতু সংক্ষিপ্ততা, তাই আমি বলি আমরা একটু দীপ্তর জন্য একটু করতালি দেই। দেখুন সে কর্নারে বসে বাজাচ্ছে, একেবারে চমৎকার বাজাচ্ছে। আমাদের সময় যেহেতু খুব কম, দিব্য রায় একটি গান করবে। আমাদের সেকেন্ড হ্যারিসন ফোর্ড আসছে, ও ধরার আগে আমার পাশে একটু আসুক। সত্যম ধর, তুমি একটু আসো বাবা, এদিকে আসো। হ্যাঁ, কয় ফুট তুমি? 6'2", রাইট? Not yet? Why not? দেখে সে খুব ভালো গান করতো, আমি জানি না কেন সে গানটি, তুমি কি ছেড়ে দিয়েছো গানটি? May I ask why? I don't know. No, you're going to come back. Maybe. He's going to come back. তুমি যদি হলিউডে যাও, if you go to Hollywood, right? And if you kick out Harrison Ford, I would be very happy. Okay, I will. Yeah. Okay, thank you very much. সত্যম ধর, আমাদের মুক্তা ধর এবং সীতেশ ধর দম্পতির একমাত্র সন্তান। একটা করতালি দেয়।